নমস্কার। আজ আমরা কথা বলবো যে ডাব্লিউবিসিএস এর এইবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তুমি পরের বারের পরীক্ষাটা কিভাবে ভালো দিতে পারবে। দেখো যে হয়তো এবারে তুমি প্রথমবার বসেছো বা হয়তো দুবার তিনবার তুমি বসেছো পরীক্ষায়, কিন্তু আশা মতো ফলাফল করতে পারছো না। তো কোন কোন দিকগুলো এবারে খেয়াল রাখলে বা এই যে পোস্ট অ্যানালাইসিস, পরীক্ষার পরে যে পোস্ট অ্যানালাইসিস কিভাবে করলে তুমি পরের বারের পরীক্ষাটা বেটার দিতে পারবে, সেই বিষয়গুলো একটু খেয়াল করব। প্রথমত, পরীক্ষা তো হয়ে গেছে, সুতরাং অ্যান্সার কিও পিএসসি দিয়ে দিয়েছে এবং পিএসসি অ্যান্সার কি দেখে যদি তোমার খুব ভালো হয়, তোমার যদি ধরে নিলাম 120+ বা 100+ যদি হয়, তাহলে 100+ হলেই কিন্তু তুমি প্রিপারেশন করতে পারো। অবশ্যই দেখো, কাট অফ নিয়ে আজকে কোনো কথা বলবো না, কাট অফ নিয়ে অন্য সময়ে কথা বলবো, অন্য দিনে কথা বলবো। ওকে, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে তুমি কিভাবে কাজে লাগাবে। ইন কেস আমি ধরে নিলাম তোমার পরীক্ষা ভালো হয়েছে, আমি ধরে নিলাম তোমার 90+ হচ্ছে, তুমি ফিল করতে পারছো যে আমি মেন্স দেব, তুমি নো ডাউট মেন্সের জন্য প্রিপারেশন করো। ওকে, যারা ভাবছো যে পরীক্ষাটা আমার ভালো হয়নি, তারা কি করবে? প্রথমত, এটা তাদের বেশি জরুরি যাদের পরীক্ষাটা অতটা ভালো হলো না, তাদের পোস্ট অ্যানালাইসিস করাটা প্রত্যেকেরই করা উচিত, বাট তাদের একটু বেশি জরুরি। কেন বলছি এমন কথা? দেখো যে প্রথমত তুমি কিভাবে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করবে হচ্ছে, প্রথমে দেখো কোন কোন বিষয় তোমার তোমার কঠিন লেগেছে, কতগুলো প্রশ্ন তুমি অ্যাটেম্প করতে পেরেছো এবং কতগুলো অ্যাটেম্প করতে পারোনি। তুমি একটা সিম্পল কপি নিয়ে নাও। যেমন আমি তোমাদের বলবো যে একটা সিম্পল কপিকে তুমি নিয়ে নিলে, দিয়ে কপিতে তুমি তো মনে করো যে লিখতে শুরু করে দিলে, যে কপির ওপরে তুমি লিখতে কি না অ্যানালাইসিস, যে কতগুলো কোশ্চেন আমি অ্যাটেম্প করতে পেরেছি সেটা অবশ্যই লেখো। এবারে বাকি যেগুলো আমি অ্যাটেম্প করতে পারিনি, সেগুলো কেন পারোনি সেই কারণটাকে দেখো। যে তুমি যেগুলো অ্যাটেম্প করতে পারোনি, সেগুলো কি তুমি সময়ের অভাবে পারোনি, নাকি এমনটা যে আমি করতে পারিনি। যদি হয় যে হ্যাঁ আমার সিলেবাসের বাইরে বা আমি পড়িনি, আমার পড়াশোনার বাইরে ছিল, তাহলে ঠিক আছে, তোমার পড়াশোনাতে কাজে লাগাতে হবে। যদি মনে হয় না আমি সময়ের অভাবে করতে পারিনি, 200টা প্রশ্ন হয়তো দেখতেই পারিনি, তাহলে কিন্তু সেটাকেও তুমি একটু নোট ডাউন করে রাখো। তার কারণ হচ্ছে এই যে পরীক্ষা সবে সবে হয়েছে, আজ 14-15 দিন হলো পরীক্ষা হয়েছে, 2 সপ্তাহ হয়েছে, আজকে সোমবার, লাস্ট 2 সপ্তাহ আগে রবিবারে পরীক্ষা হয়েছে 14ই জুন। তাহলে এখন তোমার যতটা মনে থাকবে, এটা কিন্তু 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পরে বা পরের বার প্রিলিমসের আগে না লিখে রাখলে আর মনেই থাকবে না। সেই জন্য অবশ্যই অবশ্যই তুমি লেখো। এবারে দেখো যে কোন সাবজেক্টে বেশি ভুল হয়েছে। পিএসসি তো অ্যান্সার কি দিয়ে দিয়েছে, তাহলে তুমি দেখো যে কোন সাবজেক্টে তোমার ভুল হয়েছে বেশি। এটাকে প্রথমত প্রত্যেকটা যেগুলো বলছি তুমি এখনই অবশ্যই একটা নোট ডাউন রাখতে পারো যে কি বলছি আমি, সেই বিষয়গুলো সেইভাবে অ্যানালাইসিসটা করো। এরপরে দেখো তুমি কোন কোন জায়গায় গেস ওয়ার্ক করেছো। গেস ওয়ার্ক করেছো মানে কি না, তুমি 50% 50-50 ছিল, সেটাকেও আমি ধরে নিলাম তোমার পড়াশোনার মধ্যে 50%-এর বাইরে যেয়ে তোমার সম্পূর্ণ আন্দাজের ভিত্তিতে কতগুলো প্রশ্ন করেছো, কতগুলো উত্তর দিয়েছো, সেই জায়গাটাকে সেইভাবে কাজে লাগাও, সেই জায়গাটাকে দেখো, তবে কিন্তু ক্লিয়ার হবে। ওকে, আর কি না, এরপরে দেখো যে একটু দেখতে হবে কেন হচ্ছে না, কেন পরীক্ষা ভালো হলো না, কেন তোমার মনের মতো হলো না। এর জন্য যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখো এই যে তুমি প্রিপারেশন নিয়েছিলে এমসিকিউ ভিত্তিক বা ফাউন্ডেশন তোমার অতটা স্ট্রং নয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে যেন ফাউন্ডেশনটা স্ট্রং হয়। কেন বলছি না, একটা জিনিস দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা সবসময় এটা রেওয়াজ আছে, প্রচলিত কি না, সামনে প্রিলিমস, এখন প্রিলিমসের জন্য পড়ো, তার জন্য শুধু এমসিকিউ করো বেশিরভাগ ক্ষেত্রে, আর হয়তো কিছু আমি স্ট্যাটিক পড়ে নিলাম, দিয়ে প্রিলিমসের পরীক্ষার প্রিপারেশন, প্রিলিমস পাস হলে তবে মেন্স। বারবার মনে রাখতে হবে যে প্রিলিমস কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট অনলি, স্ক্রিনিং টেস্ট ফর তুমি মেন্স দেওয়ার যোগ্য না যোগ্য নও, তার জন্য কিন্তু প্রিলিমস। সো তোমাকে মেন্স দেওয়ার মতো প্রিপারেশন, তোমার মেন্সের মতো প্রিপারেশন যদি তুমি করে ফেলতে পারো, তাহলে কিন্তু অতি অবশ্যই প্রিলিমস তোমার অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। সো এই জন্য বলবো অতি অবশ্যই ফাউন্ডেশন তৈরি করো, একটা ফাউন্ডেশনটা মাস্ট।
ওই যে কিছু এমসিকিউ উপরে নিচ্ছ, সেভাবে ডাব্লিউবিসিএসটা হবে না। অন্য কিছু পরীক্ষা পাস হয়ে যেতে পারে, বাট এই যে তুমি ভেবেছো ডাব্লিউবিসিএস অফিসার হবে, তাহলে ডাব্লিউবিসিএসটা কিন্তু হবে না শুধুমাত্র এমসিকিউ উপরে। এটা তোমরা নিজেরাই জানো নিশ্চয়ই, জানার পরেও বারবার এই ভুলটা তুমি করছো, তো এটা অবশ্যই খেয়াল রাখো। আর কোনো কম্পাইলেশন পড়ে হবে না যে একটা বই পড়ে নিলাম, আমি নাম করছি না, ওয়েস্ট বেঙ্গলে এমন অনেক বই আছে যে একটাই বই, তার মধ্যে হিস্ট্রি থেকে শুরু করে একবারে পলিটি, ইকোনমিক, সায়েন্স, ম্যাথ সব কিছু ঢুকিয়ে দিচ্ছে। এই সমস্ত বই পড়ে কিন্তু কাজে লাগবে না, লিখে নিতে পারো। এগুলো তখন তুমি একটু আধটু ঘাঁটতে পারো, তোমার ওভারঅল ফাউন্ডেশন রেডি হয়ে গেছে, তুমি একটু পিওয়াইকিউ দেখার জন্য, তুমি কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখার জন্য সেই বই উল্টানো, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ওই বইয়ের ভরসায় চলবে না। তাহলে কোন কোন জায়গাগুলোকে তোমাকে ক্লিয়ার করতে হবে? না, অতি অবশ্যই স্ট্যান্ডার্ড বুক পড়ো। স্ট্যান্ডার্ড বুক মানে দেখো আমি এখানে বইটা রেখেইছি, এই বইগুলো রেখেইছি এই জন্য তোমাদের দেখাবো বলে। কি না, দেখো এখানে আমি যদিও লক্ষ্মীকান্তকে নেইনি, তার সত্ত্বেও আমি বলছি যে কিছু স্ট্যান্ডার্ড বুক দেখো, যে এটা হচ্ছে স্পেকট্রাম। তো এই যে স্পেকট্রাম, সেই স্পেকট্রাম কিন্তু মডার্ন ইন্ডিয়ার জন্য খুব জরুরি। এখানে জিওগ্রাফি দেখো, মাজিদ হাসানের জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এটাও তুমি পড়তে পারো। এটা তো খুব ভালো করে পড়া উচিত, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আছে, কনসেপ্ট বিল্ড হয়ে যাবে তোমার। মাজিদ হাসানের তুমি যদি জিওগ্রাফি পড়ো, তোমার প্রয়োজন নেই জিওগ্রাফি অপশনাল থাকার। এটা কিন্তু অনেক সময় অনেক স্টুডেন্ট ভুল করে থাকে যে আমার জিওগ্রাফি অপশনাল থাকলে তবে আমি মাজিদ হাসান পড়বো, ইন্ডিয়ান জিওগ্রাফি। নো, ইন্ডিয়ান জিওগ্রাফি যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু। আর এই বইটাতে খুব একটা বেশি কিছু দেওয়া নেই যে বিশাল ভাস্ট আকারে আছে, আমি পারবো না এমন নয়, পারবে তুমি করতে। আর ইকোনমিক্স, এই ধরনের স্ট্যান্ডার্ড বুক তুমি যে কোনো কিছু পড়তে পারো। অন্য দিনে আলোচনা হবে কি রিসোর্সেস। অতি অবশ্যই এনসিআরটিকে ভালো করে দেখো। এনসিআরটি, তার মধ্যে হচ্ছে জিওগ্রাফি 11-12 এনসিআরটি মাস্ট, হিস্ট্রি এনসিআরটি দেখো। তাহলে এই বই নিয়ে আলোচনাটা করব পরে। যেটা দেখতে হবে যে আর কোন কোন দিক না, বেসিক ক্লিয়ার করতে গেলে ম্যাপ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করো। দেখো এই বছরের প্রশ্নতে অনেক কিছু ম্যাপের কোশ্চেন এসেছিল, যেমন ওই যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে কোশ্চেনটা এসেছিল ম্যাপের কোশ্চেন, বা মনে করো ন্যাচারাল ভেজিটেশনের যে কোশ্চেন এসেছিল। তুমি যদি ম্যাপ প্র্যাকটিস করে থাকো ন্যাচারাল ভেজিটেশন, ওই যে সুন্দরী বা শাল, এই যে কোশ্চেনটা এসেছিল, পাইন, এই যে কোশ্চেনটা এসেছিল, সেটাও কিন্তু ম্যাপ ভিত্তিক। আর কিসের ম্যাপ ভিত্তিক কোশ্চেন এসেছিল, যেমন দেখো যে ওই ট্রপিক অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখা বয়ে, কর্কটক্রান্তি রেখা গেছে কোন শহরের ওপর দিয়ে, এটাও কিন্তু ম্যাপ ভিত্তিক কোশ্চেন। সো তুমি চাইলে কিন্তু করতে পারো, এবং এটা করলে কিন্তু একটা বেটার এজ দেবে তোমাকে পরীক্ষায়। সুতরাং ম্যাপটাকে ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট যেটা, ইন্ডিয়ান পলিটি সাবজেক্ট ধরে ধরে আমি বলবো, তার সত্ত্বেও বলছি যে কিছু কিছু পোর্শনকে আমি প্রথমে হাইলাইট করে দিই, খুব একটা দীর্ঘায়িত করবো না ভিডিওটা। তো ইন্ডিয়ান পলিটির জন্য অবশ্যই কনস্টিটিউশন ভালো করে পড়ো। লক্ষ্মীকান্ত, যেটা তোমরা বাইবেল মানো, সেই লক্ষ্মীকান্তকে ভালো করে পড়ো। তার সঙ্গে সঙ্গে কিছু নোটস তৈরি করো। এর জন্য কিন্তু ক্লাস করাটা খুব জরুরি। দেখো বারবার বলছি, ফাউন্ডেশন যদি তোমার স্ট্রং না হয়, যদি তুমি ক্লাস না করো, শুধুমাত্র স্ট্যাটিক বই বা এমসিকিউ পড়ে কিন্তু ডাব্লিউবিসিএস যে আর হবে না, সেটা কিন্তু এইবারের প্রশ্ন থেকে বোঝা গেল। পিএসসি কিন্তু অন্য দিকে টার্ন নিচ্ছে। দেখো কিছু কোশ্চেন যেগুলো কিন্তু কোনো বইয়েতেই পাবে না, বা পেলেও হয়তো খুব সিলেক্টিভ, খুব রেয়ার বুকে পাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ওই যে চাপাতির কোশ্চেনটা এসেছিল, এটা কিন্তু ন্যাচারালি তুমি বইয়ে পাবে না, খুব একটা কমন বইয়ে তুমি পাবে না। তাহলে এই ধরনের অনেক কোশ্চেন এসেছিল, যে টোটাল 200টা কোশ্চেনের মধ্যে বলতে পারি যে অ্যাভারেজ 30 থেকে 35টা কোশ্চেন কোনো বইয়ে পাবে না তুমি। কম করে বললাম, আমি স্ট্যাটিক থেকে বলছি, কারেন্ট তো ছেড়িয়ে দিলাম। কারেন্টের কোশ্চেন তো নিউজ পেপার না পড়লে তুমি করতেই পারবে না। সুতরাং তার জন্য কি করতে হবে, ওই যে 30-35টা কোশ্চেন বললাম কোনো বইয়ে নেই, তাহলে তার সিলেবাস কি? না, তার সিলেবাস হচ্ছে ক্লাস করা। যে কোনো জায়গায় যে কোনো কোচিং তুমি করতে পারো, অতি অবশ্যই সেটা দেখে নিয়ে তারপরে করো। আমি শুধুমাত্র উত্তরণের কথাই বলবো না, যদিও আমি উত্তরণ থেকে আজকে করছি, আমি সবসময় উত্তরণের জন্যই বলি। তার সত্ত্বেও বলছি তুমি তোমার নিকটস্থ যে কোনো জায়গায় করতে পারো, বাট ক্লাস করাটা মাস্ট। তার কারণটা হচ্ছে, এমন কিছু কিছু পোর্শন, ওই যে ক্লাস করার সময় যেগুলো স্যার ম্যাডামরা গল্প করেন, সেই গল্পগুলো যদি তুমি জানো, তবেই কিন্তু ওই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে, নচেত পারবে না। সেই জন্য ক্লাস করাটা খুব খুব ভাইটাল, কোচিং করাটা খুব ভাইটাল ফর ডব্লিউবিসিএস প্রিলিমস মেন্স ইন্টারভিউ অলসো। সো
এই জায়গাটা দেখতে হবে। নেক্সট কোনটা দেখতে হবে না, কনস্টিটিউশন তো বললাম পলিটির জন্য। ইকোনমিক্সের কিছু বেসিককে রেডি করতে হবে। ইকোনমিক্স খুব পাতি প্রশ্ন আছে, বিশেষত ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে একদম পাতি পাতি প্রশ্ন আসে। যদি ইকোনমিক্সের ন্যূনতম তোমার জ্ঞান থেকে থাকে, তুমি যদি ইকোনমিক্সটা একটু বুঝে পড়ে থাকো, যদি ওই শুধুমাত্র এমসিকিউ না করে একটু যদি পড়ে থাকো, তাহলেই করতে পারবে। ইকোনমিক্সের এত সহজ কোশ্চেন হয়। এবারে ডাব্লিউবিসিএস এর কিন্তু এলিফেন্ট অফ দ্য রুম যেটা, সেটা কি না, সায়েন্স। মনে রাখবে, প্রিলিমসের সায়েন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু ডিটার করে দেয় যে কে পাস করবে না আর কে পাস করবে, কে মেন্স লিখবে আর কে মেন্স লিখবে না। বিকজ সায়েন্সে কিন্তু অনেকটা হিউজ কোয়ান্টিটি মার্কস ক্যারি করে, সেই জন্য সায়েন্সটা। আর সায়েন্সটা কি জানো তো, সায়েন্সটা হচ্ছে সবাই করতে পারছে, মোস্ট অফ ক্যান্ডিডেট সায়েন্সটা না করলে সে মেন্সের দরজায় টোকা দিতে পারছে না। তাহলে সায়েন্সটা তোমাকে করতেই হবে। আর সায়েন্স করার জন্য আদর্শ বই কি না, মেটেরিয়ালস যদি বলো তাহলে মেটেরিয়ালস কি, প্রথমত তুমি ক্লাস তো করো, ক্লাস নোট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে বলবো, তুমি যদি কিছু স্ট্যাটিক বুক না একাডেমিক স্তরে যে ক্লাস 9 ও 10 বই হয়, সেই বইগুলো পড়তে পারো। এর বাইরে কোনো পড়ার দরকার নেই। তোমার ক্লাস নোট তোমাকে সাহায্য করবে। অবশ্যই ক্লাসে যেখানে তুমি ক্লাস করছো, উত্তরণে করলে তো অবশ্যই তোমাদের দেবব্রত স্যার সেটা সম্পূর্ণভাবে দেখছেন। তাহলে ওই যে স্যার যে নোটসগুলো দিচ্ছেন, উত্তরণ থেকে যে মেটেরিয়ালসগুলো দেওয়া হচ্ছে, সেই মেটেরিয়ালস তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক সাবজেক্টেরই। সায়েন্সের তো একদম মাস্ট প্রত্যেক সাবজেক্টেরই। আর তার সঙ্গে তুমি স্ট্যাটিক বুক হিসেবে ক্লাস 9-10 বইটাকে ভালো করে পড়তে পারো, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। ওকে, এরপরে দেখো আরেকটা বিষয় বলবো, যেটা হচ্ছে প্রথম থেকেই না অ্যান্সার লেখার অভ্যাস করো। আমি কবে প্রিলিমস পাস করব, তারপরে আমি মেন্সের জন্য প্রিপারেশন শুরু করব, এই সব ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে প্রিলিমস পাস হয়ে গেলেও কিন্তু সেই বেকার প্রিলিমস পাসই হবে, চাকরিটা হবে না। আমাদের আসল লক্ষ্য হচ্ছে যেন তুমি ডাব্লিউবিসিএসটা অফিসার হতে পারো, যেন চাকরিটা তুমি পাও, শুধুমাত্র প্রিলিমস ক্র্যাক করা নয়। তার জন্য যখন তুমি একটা টপিককে পড়ছো, সেই টপিকের উপরে অ্যান্সার লেখো, বিশেষত যদি তোমার সেটা অপশনাল সাবজেক্ট হয়। কারণ অপশনাল তো লিখতেই হবে ডেসক্রিপটিভ, তাহলে অপশনাল সাবজেক্ট হয় ইংলিশটা একটু লেখার চেষ্টা করো, বাংলা একটু লেখার চেষ্টা করো। হ্যাঁ, বাকিগুলো অবশ্যই এমসিকিউ আছে ডাব্লিউবিসিএস এখনো, বাট তোমার অপশনাল সাবজেক্টকে অতি অবশ্যই প্রথম থেকে লেখার চেষ্টা করো। ওকে, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এবছরের ডাব্লিউবিসিএস এর কোশ্চেন সবাই নিশ্চয়ই দেখেছো, তুমি পরীক্ষা না দিলেও তুমি দেখেছো নিশ্চয়ই, না দেখলে দেখে নিও। কারেন্ট অ্যাফেয়ার্স এখন এমন একটা জায়গায় যাচ্ছে, এমন একটা পর্যায়ে চলে গেছে যে কারেন্ট অ্যাফেয়ার্স তো হবেই না শুধুমাত্র এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এইরকম পড়ে নিলাম, কম্পাইলেশন পড়ে নিলাম, লুসান পড়ে নিলাম। নো নো নো, সেসব দিন চলে গেছে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সব থেকে যেটা মাস্ট, সেটা হচ্ছে নিউজ পেপার রিডিং। ডেলি নিউজ পেপার মাস্ট। ভালো হয় হচ্ছে দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়লে। ইনকেস যদি তুমি সেটা নাও পারো, তুমি চাইলে টাইমস অফ ইন্ডিয়া পড়তে পারো। এবারে এই যে বললাম নিউজ পেপারগুলোর কথা বললাম, সেখানে কিন্তু দেখো ইংলিশ নিউজ পেপার বলেছি, অনেকেই ভাববে যে আমি তো স্যার ইংরাজি পড়তেই পারি না, ইংলিশ নিউজ পেপার আমি বুঝতেই পারি না। এইটা হচ্ছে ফার্স্ট স্টেজ, যে ডাব্লিউবিসিএস এ যখনই তুমি ভেবেছো ডাব্লিউবিসিএস, তখনই তুমি ইংলিশ মিডিয়ামে শিফট হও। এই বিষয় নিয়ে আমি কোনো কথাই বলবো না যে বাংলায় পড়বো নাকি ইংরাজিতে পড়বো, বাংলা ভাষায় কিছু বইয়ের নাম বলুন, ইংরাজির কিছু বইয়ের নাম বলুন, এইসব কোনো কথাই হয় না। তার কারণ হচ্ছে ভালো বই, ভালো সংবাদপত্র, ভালো ম্যাগাজিন বাংলা ভাষায় নেই। কি করা যাবে? তাহলে আমাকে তো ইংলিশটা, আমি তোমাকে বলছি না যে ইংলিশ শিখতেই হবে এইভাবে, না, ইংলিশ তো আমাকে শিখতেই হবে। তার কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস এর সমস্ত জায়গায় ইংলিশ, তোমাকে ইংলিশ পেপার লিখতে হবে, সমস্ত কিছু ইংলিশ। বাট নিউজ পেপারটা ইংলিশ মিডিয়ামে ভালো ভালো নিউজ পেপার আছে, যেমন দ্য হিন্দু। কোথা থেকে পাবে না, অতি অবশ্যই তুমি যদি অফলাইন পাও, তোমার বাড়িতে যদি অফলাইন আসে, তোমার এলাকার যে নিউজম্যান তিনি যদি দেন, তাহলে তো খুব ভালো কথা। যদি না হয় তাহলে টার্গেট গ্রুপ থেকে দেখো, প্রতিদিন দেওয়া হচ্ছে এখানে উত্তরণের যে টার্গেট গ্রুপ, সেখান থেকে দেখো, প্রত্যেক দিন দেওয়া হচ্ছে নিউজ পেপার। যদিও বাংলা নিউজ পেপারও কিন্তু দেওয়া হয়, আনন্দবাজার পত্রিকা দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে টাইমস অফ ইন্ডিয়া না সরি, দ্য হিন্দু দেওয়া হয়। সুতরাং তুমি সেটা সেখান থেকে কভার করতে পারো। এর পরে গিয়ে তুমি ওই একটা কম্পাইলেশন পড়তে পারো।
নিউজ পেপারটা রেগুলার পড়ার পরে তুমি একটা কম্পাইলেশন পড়লে কিন্তু সেটা একটা এজ দেবে, সেটা তুমি রিভিশন করার সুযোগ পাবে। কিন্তু নিউজ পেপার ছাড়া শুধুমাত্র কম্পাইলেশন পড়ে কোনো কাজে লাগবে না। আর যেটা খুব খুব প্রয়োজন সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া। যারা এই যে টাইম পেলে না, অনেকেই বলছো যে টাইম পাচ্ছি না স্যার, 200টা কোশ্চেন ঠিক মতো আর একটু টাইম পেলে ভালো হতো। একদম চরম তোমার ল্যাক অফ প্র্যাকটিস। কারণ এই যে 200টা কোশ্চেন, 2.5 ঘন্টা সময়, 2.5 ঘন্টা, 2.5 আওয়ার্স। আর কোশ্চেন ছিল খুব যে লেন্দি পেপার ছিল না, এটা কেউ বলতে পারবে না যে লেন্দি পেপার। হ্যাঁ, কিছু অড কোশ্চেন ছিল, কিছু কঠিন কোশ্চেন ছিল, অনেকটাই এবারে পেপার অনেকটাই কঠিন হয়েছে অন্যবারের তুলনায়, বাট লেন্দি ছিল না। অ্যাটলিস্ট 2.5 ঘন্টা সময় লাগবে না। ওটা হতে পারে যে তুমি কিছু পারছো না, ঠিক আছে, সেটা আমার প্রিপারেশন রেডি করতে হবে, বাট ওই যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা কিন্তু তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। তার জন্য কি করবে না, তার জন্য প্রতি সপ্তাহে একটা করে মক দাও। তুমি যদি এই প্রথম স্টার্ট করছো, তাহলে তুমি যতটা পড়ে ফেলেছো সেই টপিক ওয়াইজ মক দাও। আর যদি তোমার এবারে পরীক্ষা দিয়ে ফেলেছো, তাহলে তুমি প্রতি সপ্তাহে একটি করে ফুল মক টেস্ট দাও। ফুল মক টেস্ট উত্তরণ নেওয়া হচ্ছে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে। ডেলি মক টেস্ট, উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট, এফএলটি সমস্ত নেওয়া হচ্ছে। তুমি সেগুলো অতি অবশ্যই দিতে পারো। সাবজেক্ট ওয়াইজও কিন্তু টেস্ট দাও, সেটাও খুব কাজে লাগে। যে আমি একটা টোটাল সাবজেক্টকে কভার করে নিলাম, যে হিস্ট্রি আমি কভার করে নিলাম, তাহলে হিস্ট্রির ওপরে আমি মক দেবো, সেটা কিন্তু খুব খুব কাজে লাগে। সুতরাং সাবজেক্ট ওয়াইজও তুমি কিন্তু মক দেওয়ার চেষ্টা করো। শেষে একটা কথাই বলবো যে দেখো, সাকসেস পেতে গেলে বা একটা পরীক্ষায় পাশ করতে গেলে, যদি সেটা সিভিল সার্ভিস হয়, তাহলে কিন্তু কনসিস্টেন্সি অফ দ্য কি অফ সাকসেস, এটা লিখে নিতে পারো। যে কনসিস্টেন্ট যদি তুমি হও, তুমি যে কোনো জায়গাতে, যে কোনো পরীক্ষায়, যে কোনো পেপারে, যে কোনো স্টেজে তুমি কিন্তু পেরিয়ে যাবে। ওই যে কনসিস্টেন্সি, সেটা কিন্তু প্রতিদিন চাই। প্রতিদিন মানে প্রতিদিন, প্রতিদিন পড়তে হবে। একদিন আমি পড়ে নিলাম যে হ্যাঁ আমার ইচ্ছে হলো ডাব্লিউবিসিএস অফিসার হবো, করে 15 ঘন্টা পড়ে নিলাম, তারপরে এরকম করে 10 দিন পড়ে নিলাম, তারপরে 15 দিন বই উল্টালাম না, কোনো কাজে লাগবে না। তার থেকে প্রতিদিন 8 ঘন্টা পড়ো, অনলি 8 আওয়ার্স। 24 ঘন্টার দিন, তার মধ্যে 8 ঘন্টা পড়ো। তুমি যখন অফিসার হবে, সেখানে কিন্তু 24 ঘন্টার মধ্যে 14 থেকে 15 ঘন্টা তোমায় কাজ করতে হবে, মাথা তো 24 ঘন্টায় চলবে। সুতরাং এখন থেকে অভ্যাস করো 8 ঘন্টা, বেশি বলছি না, অনলি 8 ঘন্টা, বাট প্রতিদিন। এবারে দেখো যে প্রিলিমস, যেটা বললাম যে প্রিলিমস কেবলমাত্র একটা স্ক্রিনিং টেস্ট, তাহলে প্রিলিমসের জন্য যেগুলো বললাম সেগুলোকে ক্লিয়ার করো। আর হচ্ছে অতি অবশ্যই ভালো করে পিওয়াইকিউ দেখো, লাস্ট 10 বছরের প্রশ্নপত্র নাও, সেই প্রশ্নপত্রকে ভালো করে দেখো। আর এবারে তুমি যে পরীক্ষাটা দিয়ে এলে, সেটা যেভাবে বললাম এইভাবে অ্যানালাইসিসটা করো, তাহলে দেখবে যে একটা বেটার দিকে তুমি কিন্তু এগিয়ে যাবে। কারণ ডিরেকশনটা ঠিক হওয়া প্রয়োজন, স্পিডটা নয়। স্পিড তো হতেই হবে, বাট ডিরেকশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পিড। তুমি কোন দিকে যাচ্ছ, কীভাবে যাচ্ছ, হয়তো তুমি আস্তে আস্তে যাচ্ছ, বাট কোন দিকে যাচ্ছ সেটা কিন্তু ম্যাটার করে। কীভাবে প্রিপারেশন নিচ্ছ, তা নাহলে ওই সার্কেলের মধ্যে, লুপের মধ্যে যদি পড়ে যাও না, তাহলে বছরের পর বছর যাবে, 2বার 3বার 5বার তোমার প্রিলিমস, 10বার প্রিলিমস দেওয়া হয়ে যাবে, কোনো কাজ হবে না। সুতরাং কি না, ডিরেকশন ঠিক করো, নিজের পড়াশোনাটাকে একটা সঠিক কংক্রিট ওয়েতে এগিয়ে চলো। ওকে, তাহলে অতি অবশ্যই অ্যানালাইসিস করে নাও। আজ